আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাও কিছুটা হাত তাক একটু গভীরে গিয়ে ইন ডেপথ। সেটা হচ্ছে যে আগের দিন তো আমরা মানে আগের ভিডিওতে আমি বেসিক্যালি বললাম যে কিভাবে ধর্মটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। বড় বড় পাওয়ার তারা পেছনে থাকে, পেছনে খেলে, আর সামনে রিলিজিয়ান বা ধর্মটাকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে। আপনাদের শুনে অবাক লাগবে, এটা কিন্তু যে ব্রিটিশ কালচারের যে পার্ট তা নয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা যখন মুঘল ডাইনেস্টি ছিল, মুঘল এম্পায়ার ছিল, মুঘল ডাইনেস্টির সময় আমরা জানি প্রথম এসছিলেন বাবর, রাইট? তো এরকম একটা সময় যখন ইব্রাহিম লোধিকে মেরে বাবর আগ্রা এবং দিল্লি দখল করে নিয়েছেন, সেই সময় আগে অনেক অনেক ঘটনা ঘটে গেছে, বাবরের জীবনের ঘটনা। কিন্তু যখন উনি ভারতবর্ষে আক্রমণ করেছিলেন তখন ওনার মাত্র 43 বছর বয়স, এবং পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথ জায়গাটা ওই দিল্লির কাছাকাছি, হরিয়ানার একটা জায়গা, কুরুক্ষেত্র তার কাছাকাছি পানিপথ বলে একটা জায়গা, যেখানে হয়তো ইতিহাসের দিক থেকে পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে হয়েছিল আমরা জানি। কিন্তু পানিপথে কিন্তু মানে ওই জায়গাটায় যেমন স্টেডিয়াম থাকে, মানে কি স্টেডিয়াম থাকা মানে হচ্ছে সেখানে খেলা হবে, ঠিক তেমনি পানিপথ বলে একটা প্লেসই ছিল, সেখানে কি হবে, যুদ্ধ হবে, বিভিন্ন ধরনের যুদ্ধ। তো এই পানিপথের প্রথম যুদ্ধে যখন ইব্রাহিম লোদিকে হারিয়ে উনি দিল্লি এবং আগ্রা দখল করলেন, তখন বাবরের হাতে কিন্তু সৈন্য বিশেষ ছিল না, 12,000 মতন সৈন্য। সেই জায়গায় দাঁড়িয়ে রাজপুত ঘরানায়, আমরা জানি রাজপুতরা কত বেশি সাহসী ছিলেন। একটু ধৈর্য ধরে শুনবেন বিষয়টা, তাহলে বুঝতে পারবেন যে ধর্ম নিয়ে আর কি অস্ত্র করা, ধর্ম নিয়ে খেলাটা অনেক আগে থেকেই শুরু। তো কট্টরভাবে কিন্তু বাবর ওই একদম যে ধর্ম পালন করতেন তা নয়, কারণ নিজের বাবার নামা যখন উনি লিখেছিলেন, উনি কিন্তু লিখেছিলেন যে মদ্যপান হতো, ঠিক আছে, সবই হতো। আর সেই দিক থেকে খুব যে ধর্মপরায়ণ, একদম কুরআন বলুন হাদিস বলুন এগুলো যে একদম পালন করে চলছে, যেখানে মদ্যপান সূরা এগুলো একদম পান করা মানে বারণ, সেরকম কিন্তু কিছু নয়, ঠিক আছে, নর্মাল। উনি যোদ্ধা, উনি যুদ্ধ করবেন, এবং 43 বছর বয়সে, ওই 1525 ওরকম সময়টায় যখন উনি ভারতবর্ষটা আক্রমণ করেছিলেন, তার আগে কিন্তু অলরেডি 5বার উনি ভারতবর্ষে এসে ভারতবর্ষকে লুট করে নিয়ে গেছেন, ঠিক আছে। 5বার ওনার আশা হয়ে গেছে, এটা হচ্ছে 6th টাইম যখন উনি অফিসিয়ালি পানিপথের প্রথম যুদ্ধের থ্রু দিয়ে উনি ঢুকলেন। এবং সেই সময় ওনার পথে একজন, মানে যখন উনি দিল্লি আগ্রা জিতে গেছেন, তখন ওনার এবার তো উনি আরো বিস্তারের চিন্তা ভাবনা করছেন, কারণ ওনার একটা মেন্টালিটি ছিল যে উনি এই যে রামদান পিরিয়ডটা উনি একই জায়গায় পরপর 2 বছর করবেন না, মানে রোজাটা একই জায়গায় পালন করবেন না পরপর 2 বছর। এক্সাম্পল, আমি এক্স জায়গায় যদি 2024 সালে রোজা পালন করে থাকি, তাহলে 2025-এর মধ্যে আমাকে আরো সাম্রাজ্য বিস্তার করতে হবে, এবং ওই নতুন বিস্তার করা সাম্রাজ্যে গিয়ে যে এলাকাটা আমি সাম্রাজ্য বিস্তার করব, 2025-এ আমি সেই জায়গায় আবার রোজা পালন করব। মানে যোদ্ধা তো, তাই যুদ্ধ করা এবং জায়গা দখল করা, রাজ্য দখল করা, এটা একটা খিদে সবসময় থাকতো। তো এইরকম খিদেটা যখন ওনার মধ্যে তৈরি হচ্ছে, তখন রাজপুত ঘরানায় প্রায় 2 লক্ষ সৈন্য সামন্ত নিয়ে কিন্তু সংগ্রাম সিংহ রেডি হচ্ছেন, ঠিক আছে। এদিকে 12,000-এর মতন সৈন্য শুধু বাবরের, আর সংগ্রাম সিংহের কাছে 2 লক্ষ সৈন্য। চিন্তায় পড়ে গেলেন তো বাবর, যে কি করা যায়। এবং ওনার সাথে যারা এসছিলেন, বাবরের সাথে 12,000, যে মানে টু আ সার্টেন এক্সটেন্ট যাদেরকে আধিকারিক বা আমল বলা যায়, তো তারা এখানে থাকতে পারছিলেন না, কারণ ওরা তো এসছে একদম সেন্ট্রাল এশিয়া থেকে। তো সেখানে ঠান্ডা একটা এরিয়া, আর এখানে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে হচ্ছে কি বলবো, প্রচন্ড গরম, তারপর হচ্ছে ঘাম হচ্ছে, হিউমিডিটি। তো তারা থাকতে চাচ্ছে না, তারা ভাবছে আগের 5বার যেরকম প্রচুর লুট করে নিয়ে পালিয়ে গেছি, এইবারও মানে ফেরত যাবো এরকম একটা অ্যাটিটিউড। তখন বাবর তো শার্প মাইন্ড, শার্প
এক্সিলেন্টলি শার্প মাইন্ডেড একটা এম্পারার। তো উনি তখন দেখলেন যে সংগ্রাম সিংহকে যদি হারাতে হয় তাহলে ওনাকে কিছু একটা পথ বার করতে হবে। এখন ঘটনাচক্রে সংগ্রাম সিংহের সাথে কিন্তু তার একটা পূর্বে চুক্তি হয়েছিল। এই যে আমরা হিন্দু মুসলিম এত বলি না, বেসিক্যালি ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে চুক্তি হিন্দু মুসলিমের মধ্যে এর আগেও হয়েছে। সংগ্রাম সিংহ রাজপুত ছিলেন, আর বাবরের সাথে আগেও চুক্তি হয়েছিল। কি চুক্তি হয়েছিল? যে দেখো ভাই, সোজা কথা, সিধি বাত নো বকওয়াস, যাকে বলে সিধি বাত নো বকওয়াস। আমি ইব্রাহিম লোদির কে হারাবো, ঠিক আছে? সংগ্রাম সিংহকে উনি বললেন তুমি একটা কাজ করো, তুমি সাউদার্ন ইন্ডিয়া, দাক্ষিণাত্যের ইন্ডিয়ার ওপর তুমি একটা প্রেশার ক্রিয়েট করো, যাতে ম্যাক্সিমাম ইব্রাহিম লোদির সৈন্যরা ওই দাক্ষিণাত্যের ওপর নজর রাখে। সেই সুযোগে আমি, তোমার সাথে একটা চুক্তি হলো, সেই সুযোগে আমি ঢুকে যাব। আর তখন সংগ্রাম সিংহ ভাবলো আগে জিতুক তো, 12,000 সৈন্য নিয়ে জিতুক তো, আসুক তো, দেখা যাবে। তো একটা সন্ধি মতো হয়েছিল। কিন্তু যখন দিল্লি এবং আগ্রা ফাইনালি জয় করে নিল, তখন কিন্তু বেশ এরা সংগ্রাম সিংহের সাথে কিন্তু সংগ্রাম সিংহ ওই চুক্তি ফুক্তি মানলেন না। তখন উনি কিন্তু চিন্তা ভাবনা করলেন যে না, এই জায়গাটা তো ভাবার বিষয় আছে। বাবর তখন কি করলেন, ফার্স্ট টাইম ইন লাইফ ধর্মটাকে উনি ব্যবহার করলেন। ইয়েস, ধর্ম। কিভাবে? উনি একদিন ওয়ান ফাইন মর্নিং হি কেম আউট এবং উনি ডিক্লেয়ার করলেন যে আমি মদ্যপান ত্যাগ করছি। সুরা যেটা ড্রিঙ্কিং হ্যাবিট, মদ্যপান ত্যাগ করছি, এবং এই দেখো আমি একদম কুরআন হাদিসের মতো একদম চলবো, প্রপার ইসলাম ফলো করব। ব্যাস। লোধি সাম্রাজ্যেও ইসলাম কালচার ছিল, ইসলাম রিলিজিয়ানটাকে উনি প্রচন্ড ভাবে একটা কি করলেন, সবার মধ্যে একটা উত্তেজনা, একটা কি বলবো, একটা বিশাল একটা চাগার দিয়ে উঠলো যে উই হ্যাভ টু ফাইট, এরকম একটা ব্যাপার। বাস, উনি দাড়ি টাড়ি রাখলেন এবং সত্যিকারের উনি মদ্যপান কিন্তু তখন ত্যাগ করে দিয়েছিলেন। ঠিক আছে? তো রিলিজিয়ানকে ইউজ করা আজ থেকে নয়, ব্রিটিশ কালচার বা এখনকার যে প্রেক্ষাপটে যে বিভিন্ন দেশে যুদ্ধগুলো হচ্ছে, রিলিজিয়ানকে ইউজ করা কিন্তু আজকের ঘটনা নয়, বহু পুরনো একটা ব্যাপার। সেইটাই আমি বললাম। বাবর রিলিজিয়ান তারপর মানা স্টার্ট করলেও যখন ওনার বয়স হয়েছিল 50 নাগাদ, তখন কিন্তু উনি আবার পুনরায় মদ্যপান শুরুও করেছিলেন এবং উনি নারী আসক্ত হয়ে পড়েছিলেন, যেগুলো কিন্তু অ্যান্টি ইসলাম। ঠিক আছে? বাবর কিন্তু ইন আ ট্রু সেন্স যোদ্ধা ছিলেন। তো ওনার কিন্তু একটা প্লেটনিক লাভ ছিল পুরুষদের প্রতি। ইয়েস, পুরুষদের প্রতি একটা প্লেটনিক লাভ, অর্থাৎ শারীরিক সম্পর্ক নয়, একটা দূর থেকে ভালোবাসা। এবং উনি কিন্তু নিজের বাবর নামাতে লিখেও গেছেন যে বাবুরি বলে একজন ব্যক্তিত্ব ছিলেন, যখন উনি সামারকান্দ ওই রিজিয়ানটায় ছিলেন, যে এতটাই প্রেমে পড়ে গেছিলেন যে তার চোখের দিকে চোখ তুলে তাকাতে পারতেন না। ঠিক আছে? নারী আসক্ত উনি সেভাবে কোনোদিনই ছিলেন না। ওনার প্রথম বিয়ে হয়েছিল যখন একটা আয়েশা বলে একজনের সাথে, এবং যখন উনি সমস্ত কিছু হারিয়ে ফেলেছিলেন, সামারকান্দ থেকে শুরু করে ওনার সেন্ট্রাল এশিয়ার যে জায়গা সমস্ত কিছু, যখন ফারগানা যেখানটা সবকিছু যখন হারিয়ে ফেলেছিলেন, তখন ওনার ওই সম্পত্তির সাথে ওনার ওই বউও চলে যায়। তো এরকম একটা সিচুয়েশন ছিল। কিন্তু ওই মুহূর্তের জন্য সংগ্রাম সিংকে হারানোর জন্য কিন্তু সৈন্য তৈরি করার জন্য উনি ধর্মটাকে ইউজ করেছিলেন, রিলিজিয়ানটাকে ইউজ করেছিলেন। সো ইট ইজ নাথিং নিউ। এটা আমি একটা ছোট ঘটনা বললাম যেটা আমি শুনেছি। এবার চলে আসি যে বিষয়টা, দ্য নেক্সট থিং হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ, এই যে উইমেনরা কিন্তু একটা ভীষণ সফট টার্গেট। আমরা খুব সহজেই বলে দিই না যে হিন্দু নারীরা মুসলিম পুরুষদের দ্বারা ধর্ষিত হচ্ছে, বিভিন্ন যুদ্ধর সময় বা যখনই কোনো ক্যাওস তৈরি হয় ধর্ষিত হচ্ছে, হিন্দু নারীরা মুসলিমদের দ্বারা ধর্ষিত হচ্ছে। আমরা না মুদ্রার একটা পিঠ দেখি, উই আর নট সাপোজ টু সি দ্য আদার সাইড অফ দ্য কয়েনের কিন্তু আর একটা সাইডও আছে, আর সেটা হচ্ছে ধর্মের ঊর্ধ্বে গিয়ে একটা নারীকে
ধর্ষণ করে একটা নিজের পাওয়ার প্রতিষ্ঠা করার একটা মেন্টালিটি। এটা শুধু হিন্দু মুসলিম ধর্মে নয়, এটা কিন্তু যখন হিটলার নাজি কালচার ছড়াচ্ছেন, নাজিজম যখন চরম লেভেলে পৌঁছে গেছে, তখন কিন্তু উনিও এটা ইউজ করেছিলেন একটা অস্ত্র হিসেবে। যে কিভাবে এটাকে ব্যবহার করেছিলেন সেটা আমি একটু পরে বলছি, কিন্তু তার আগে আমাদের এটা জেনে রাখা দরকার যে কয়েনের, মুদ্রার কিন্তু আরেকটা পিঠও আছে। পার্টিশন, বেঙ্গলের যখন ইন্ডিয়ার যখন পার্টিশন হয়েছিল, শুনলে অবাক হবেন, যে পরিমাণ হিন্দু মহিলা মারা গিয়েছিল, তার থেকে ডাবল সংখ্যক মুসলিম মহিলারা মারা গিয়েছিলেন। নাম্বার ওয়ান, যে পরিমাণ হিন্দু মহিলা মারা গিয়েছিলেন, তার থেকে কিন্তু ডাবল পরিমাণ মুসলিম মহিলাদের মেরেছিল হচ্ছে শিখরা। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, আরো আশ্চর্য বিষয়, সেটা হচ্ছে পাটনা বলে একটা পাটনা আছে, পাটনা জায়গা রয়েছে, আমরা জানি বিহারের কাছে। সেখানে প্রচুর মুসলিম মহিলা এবং বাচ্চারা এই হিন্দু এবং শিখদের হাত থেকে নিজেদের সম্মানকে রক্ষা করার জন্য কুয়োতে ঝাঁপ দিয়েছিলেন পাটনায়। ঠিক আছে, আরো 3 নম্বর বিষয়, সেটা হচ্ছে যে গারমুক্তেশ্বর বলে একটা জায়গা আছে, সেখানে এই ঘটনাটা ঘটেছিল। র্যালি করা হয়েছিল, হিন্দু এবং শিখরা মিলে মুসলিম নারীদের উলঙ্গ করে, নেকেট করে র্যালি করিয়েছিল। ঠিক আছে, অমৃতসরেও এই একই ঘটনা ঘটেছিল, র্যালি করা হয়েছিল এবং র্যালি করার সময় ওপেনলি রেপ করা হয়েছিল, ওপেনলি শিখরা রেপ করেছিল। সো রেপ করার সময় একটা পুরুষ সত্যি কি ভাবে যে হিন্দু মহিলাকে রেপ করছি না মুসলিম মহিলাকে রেপ করছি, নাকি বডি স্ট্রাকচার কিছু ডিফারেন্স হয়ে যায়? মহিলাদের বডি স্ট্রাকচার মুসলিমদের ক্ষেত্রে একরকম, হিন্দুদের ক্ষেত্রে আর এক রকম, তা তো নয়। বাট women are always a very soft target. তাই কয়েক লক্ষ লক্ষ মহিলাকে 1946 সালে, 47 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, 1946 সালে লক্ষ লক্ষ মুসলিম মহিলাকে মৃত্যু বরণ করতে হয়েছিল, রেপড হতে হয়েছিল, নেকেড র্যালিতে তারা পার্টিসিপেট করিয়েছিল, বাধ্য করেছিল তাদেরকে। এবার এই আদার সাইড অফ দ্য কয়েনটা যদি আপনারা কখনো যাচাই করতে চান, একই সাথে পার্টিশনের সময় ডিউরিং লাহোর থেকে, যখন ইন্ডিয়া থেকে, পাঞ্জাব থেকে যখন লাহোরে যাচ্ছে মুসলিমরা, ক্যাম্পে রাখা হতো, রাওয়ালপিন্ডি বলুন, লাহোর ক্যাম্পে রাখা হতো। সেই সময় ওপেনলি শিখরা, হিন্দুরা, শিখ এবং হিন্দুরা একই সাথে মাকেও রেপ করছে, তার সামনে মেয়েকেও রেপ করছে, মুসলিম মহিলাদের, মুসলিম মাকে, মুসলিম কন্যাকে একই সাথে রেপ করছে। এমনও ঘটনা ঘটেছে যে 15-17 বছরের জন্য মুসলিম মহিলাকে বিয়ে করে একজন শিখ তার বাড়িতে নিয়ে গেছে এবং ওই বছরের পর বছর সন্তান হওয়া, তাকে বন্দি জীবন দিয়েছে। তো বুক চিরে দিয়েছে, ঠিক আছে, একদম বরাবর বুক চিরে, তরবারি দিয়ে বুক চিরে ফালা ফালা করে দিয়েছে মুসলিম মহিলাদের। তাই শুধুমাত্র যখন কোনো ঝামেলা নিয়ে আমরা কথা বলবো বা মহিলাদের ওপর, এটা খুব ইজি জানেন তো, এই চটপটা আর কি, চটপটা নিউজের মতন খাবে, লোকে খাবে। আমি যদি বলি মহিলাদের ওপর, হিন্দু মহিলাদেরকে রেপ করা হয়েছে, তাহলে মার্কেটে ব্যাপারটা খাবে, ভালো টিআরপিটা ভালো আসবে, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টার পেছনে কিন্তু মুদ্রার আরেকটা সাইডও রয়েছে। ঠিক আছে, পুরুষ ইজ পুরুষ, সে হিন্দুও দেখে না, মুসলিমও দেখে না, ধর্ষণটা কিন্তু তারা করে ফেলে। তো এটা একটা ঘটনা বললাম। তৃতীয় যে ঘটনাটা বলবো, হিন্দু মুসলিম তো অনেক বাদ দিলাম, নাজি, হিটলার যে নাজিজম, যে ধর্মটা, নাজিজম যে কালচারটা নিয়ে এসেছিল, শাসন ব্যবস্থা, সেই সময় জানেন ব্রিটিশ বলুন বা বিভিন্ন জায়গায় যখন সাম্রাজ্য বিস্তার করছে হিটলার, নাজি সৈন্যদেরকে
ডিরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল প্রত্যেকটা ঘরে ঢুকবে, কারণ নাজি হিটলার মনে করতো তারা আর্যরা হচ্ছে সবচেয়ে উঁচু রেস, সবচেয়ে পিওর আরিয়ান, আর্য রক্ত হচ্ছে পিওর, মানে ভীষণ এনরিচড পিওর একটা ব্যাপার, আরিয়ানরাই হচ্ছে আর্য। ব্যাপারটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে, হিটলারের মাথায় এই আর্য ব্যাপারটা কোত্থেকে ঢুকেছে সেটার পেছনে একটা বড় গল্প আছে। আর্য অ্যাকচুয়ালি কারা, তো সেটা আলাদা বিষয়, সেটা আমি অন্য কোনো সময় বলবো। কিন্তু আমি এই নারীরা যে সফট টার্গেট সবসময় ধর্ষণের, তখন নাজি যে সৈন্যরা ছিল সেই নাজি সৈন্যদেরকে ডিরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকবে, রেপ করবে, সন্তান যাতে হয় এটা দেখবে, যাতে সেই সন্তানের গায়ে আর্য অর্থাৎ উন্নতম সর্বোত্তম রক্ত, আর্যদের রক্ত যেন থাকে। যত বাচ্চা পয়দা করতে পারবে রেপ করে করে তত ভালো, ছড়িয়ে দিতে হবে, আর্য রক্তকে ছড়িয়ে দিতে হবে। সেখানে তো হিন্দু মুসলিম ব্যাপার ছিল না, সেখানে ছিল জাতি, রেস। রেস মানে কিন্তু অবশ্যই এখানে ঘোড়ার রেসের কথা বলছি না, রেস মানে হচ্ছে জাতির কথা বলছি, যেটার ইংরেজি বানানটা হচ্ছে RACE, রেস। তো চাটপাটা খবরের মতো টিআরপি বাড়ানোর জন্য একটা সেকশনকে উত্তেজিত করা, আরেকটা সেকশনকে পুরো একটা বিষয় থেকে পুরোটা সরিয়ে রাখা, দেখলে বোথ সাইড অফ দ্য কয়েন দেখতে হবে, দেন অনলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। খেলছে কিছু পিছন থেকে অন্য লোক, বড় বড় মাথা, টার্গেট হচ্ছে উইমেনরা, মহিলারা টার্গেট হচ্ছে সাধারণ মানুষ, টার্গেট মানে কষ্ট পাচ্ছে কারা, সৈন্যরা যারা যুদ্ধ করছে, টার্গেট হচ্ছে কারা, কিছু মায়েরা যাদের সন্তানরা ব্যাটল ফিল্ডে গিয়ে যুদ্ধ করছে, মৃত্যুবরণ করছে, মায়ের কোল খালি হচ্ছে। ঠিক আছে, তাই যুদ্ধ করা এই ব্যাপারটা কিন্তু কোনোদিনই খুব একটা সলিড কারণ হতে পারে না, যুদ্ধ মানে সলিউশন হতে পারে না। তো যুদ্ধটাকে যতটুকু এড়িয়ে যাওয়া সম্ভব, আমাদের ইন্ডিয়া এতটাই কালচারালি এনরিচড অ্যান্ড এতটাই বুদ্ধিদীপ্ত। হ্যাঁ, আমরা জানি যে আমরা ইউকের ইকোনমিকে ছাড়িয়ে গেছি, জিডিপির দিক থেকে খুবই ভালো জায়গায় রয়েছি। জিডিপি কিন্তু আবার দুভাবে ভাগ করা যায়, দুটো, একটা হচ্ছে ট্রিপল পি মডেলে, সেটা আলাদা, মানে সেটা আবার অন্য ব্যাপার। একটা ট্রিপল পি মডেলে আবার আর একটা আলাদা মডেল আছে অর্থনৈতিক দিক থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার অর্থনৈতিক পরিস্থিতি ওই যে বললাম শাহজাহানের সুবর্ণ যুগ, আপাদমস্তক দেখতে মনে হবে বিশ্বের ইকোনমিক্যাল লেভেলে জিডিপির দিক থেকে ইন্ডিয়া ইজ ইন আ ভেরি গুড পজিশন। ফিফথ ছিল ইকোনমি, ইউকের কেউ ছাড়িয়ে গিয়েছিল, এবং বেশ কিছু বছর ধারণাও করা যাচ্ছে যে ইন্ডিয়ার জিডিপি অন্তত মাইনাসে যাবে না, ওয়ারাস জার্মানির মতন কান্ট্রি যারা ফার্স্ট ওয়ার্ল্ড নেশন, তাদের কিন্তু জিডিপি মাইনাসে যাওয়ার একটা চান্স রয়েছে। তো ব্যাপারটা না পুরোটাই পাওয়ারের খেলা, কার কত পাওয়ার। আর এই পাওয়ার কনসেপ্টটা আনতে গিয়ে কিন্তু ওই আর্য কনসেপ্টটা এনেছিল হিটলার। আর্য কনসেপ্টটা এমনি এমনি আসেনি, সেটা নিয়ে অন্য কোনো দিন বলবো। আপাতত আমার মনে হলো যে একটা ক্লিয়ার পয়েন্ট অফ ভিউ থাকাটা খুব দরকার, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্ষতি কাদের হচ্ছে। ঠিক আছে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গভীরে গিয়ে ভাববেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।